প্রিয় শিক্ষার্থী, good day to all of you. Hope all of you are well. Also in safe. অফলাইনে শ্রেণীকক্ষে পেপার 2 চ্যাপ্টার 1 থেকে যতটুকু পড়ানো শেষ করেছিলাম তারপর থেকে আজকে শুরু করব। তবে তোমাদের সুবিধার্থে লেকচার 1 রিভিউ আকারে এখানে দেওয়া আছে। সুতরাং লেকচার 2 দেখা অথবা শোনার আগে সবাইকে অনুরোধ করব লেকচার 1 দেখতে। আশা করি তোমাদের সুবিধা হবে লেকচার 2 এর সকল বিষয় বোঝার জন্য। তাহলে শুরু করি আজকের লেকচার। আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তার ব্যবকলনীয় রূপ আমরা আগেই পড়েছিলাম এবং এই সম্পর্ক এস্টাবলিশ করছিলাম। ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে আজকে এই ব্যবকলনীয় সমীকরণ থেকে প্রত্যেকটি টার্মকে বোঝার চেষ্টা করব। দ্বিতীয় যে টপিক সেটা হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ, গতীয় ব্যবস্থার স্বাধীনতার মাত্রা, যাকে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বলে থাকি এবং প্রকাশ করি স্মল এফ দ্বারা। আমরা অন্য যে কোনো নোটেশনও ইউজ করতে পারি। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, যাকে আমরা সি সাবস্ক্রিপ্ট ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এই ডিইউ এফ সিভি এবং আরেকটি টার্ম সেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক ক্যাপিটাল আর, এই চারটি রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করব। তারপর কতিপয় সমস্যা এবং তার সমাধান করার চেষ্টা করব। তারপর তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব। ওকে, তাহলে শুরু করি। প্রথম টপিক, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমাদের সবারই জানার কথা ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে এখানে এই প্রত্যেকটি টার্ম প্লাস মাইনাস হতে পারে। ডিকিউ প্লাস মাইনাস, ডিইউ প্লাস মাইনাস, ডিডব্লিউ প্লাস মাইনাস হতে পারে। তাহলে প্রথমে দেখি ডিডব্লিউ কখন পজিটিভ। যখন সিস্টেম দ্বারা কাজ হয় তখনই ডিডব্লিউ পজিটিভ হয়। তাপগতিবিদ্যায় সিস্টেম বলতে আমরা সাধারণত এখানে গ্যাসীয় ব্যবস্থাকেই বুঝব। তাহলে এখানে একটি সিলিন্ডার, সেই সিলিন্ডারের মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাস প্রথমে থাকবে। এই সিলিন্ডারের উপর একটি পিস্টন, তাহলে এটাকে আমরা পিস্টন বলে থাকি। এরপর যদি আমরা এই সিস্টেমে ডিকিউ অ্যামাউন্ট অফ তাপ প্রবেশ করাই, তাহলে গ্যাসের সেই অণু পরমাণু এক্সাইটেড হবে। এর ফলে গ্যাস অণু পরমাণু সিলিন্ডারের চারপাশে যে দেওয়াল, সেই দেওয়ালে প্রেসার ক্রিয়েট করবে এবং সাইমালটেনিয়াসলি ইট ক্রিয়েটস প্রেসার অন দ্য পিস্টন। তার মানে কি, পিস্টনের উপরও এই গ্যাস প্রেসার ক্রিয়েট করবে এবং সেই প্রেসারের জন্য করেসপন্ডিং ফোর্স পিস্টনের উপর প্রযুক্ত হবে। তাহলে ইনিশিয়ালি পিস্টনটি প্রথমে এই অবস্থানে ছিল। যখন তাপ দেওয়া হলো, গ্যাস অণুগুলো এক্সাইটেড হওয়ার কারণে এই পিস্টনটিকে সে উপরে ডি ডিস্টেন্স পর্যন্ত সরিয়ে দিল। তাহলে আমরা জানি যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ হয় এবং তার ফলে যদি বস্তুটির সরণ হয় তাহলে মেকানিক্যালি কাজ সম্পন্ন হয়, কিন্তু এইখানে আমরা বিবেচনা করব থার্মোডাইনামিক্যালি কাজ সম্পন্ন হবে। সো এর ফলে যে কাজ সম্পন্ন হবে সেই কাজকে আমরা শ্রেণীকক্ষে আমরা যখন পড়া শুরু করেছিলাম আমরা দেখিয়েছিলাম যে ডিডব্লিউ কে কিভাবে পিডিভি এর সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে এখানেই আমরা ভালোভাবে বুঝতে পারি যে ডিডব্লিউ পজিটিভ, কারণ
ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, দ্যাট মিনস গ্যাস, সেই গ্যাস দ্বারা সার্টেন অ্যামাউন্ট অফ কাজ সম্পন্ন হলো। তাহলে একইভাবে আমরা এখন দেখব কখন ডিডব্লিউ নেগেটিভ। ডিডব্লিউ নেগেটিভ তখনই হয় যখন সিস্টেমের উপর কাজ সম্পন্ন হয়। তাহলে এই যে সিস্টেমের উপর কাজ সম্পন্ন হয়, এই বিষয়টিকে আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তাহলে এই অবস্থায় আমরা প্রথমে চিন্তা করব একটি সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, সেই সিলিন্ডারের উপর পিস্টন আছে। তাহলে এই পিস্টনটি এই সিলিন্ডারের মধ্যে অবস্থিত যে গ্যাস তার উপর বল প্রয়োগ করলো। এই অবস্থায় গ্যাসের আয়তন V1, তাহলে এটাই হচ্ছে আদি আয়তন। এরপর পিস্টনের উপর আরো বেশি বল প্রয়োগ করা হলো, যার ফলে আয়তন V2 হয়ে গেল। এবং এখান থেকে স্পষ্ট বোঝা যায় V1 আর V2 এর মধ্যে V2 is less than V1, ফলে এই প্রক্রিয়ায় আয়তন কমে গেল। তাহলে আয়তন কম হয়ে যাওয়ার কারণে থার্মোডাইনামিক্যালি আমরা বলবো ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, এবং সেটাকে আমরা প্রকাশ করি ডিডব্লিউ সমান সমান মাইনাস পি ডেল ভি। তাহলে এখানে থেকে আমরা স্পষ্টই বুঝে যাই যে কাজ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সো যখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম পজিটিভ, যখন ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম তখন নেগেটিভ। তাহলে এর পরের বিষয় আসি ডিকিউ। ডিকিউ মানে হচ্ছে যখন কোনো থার্মোডাইনামিক সিস্টেমের মধ্যে আমরা সার্টেন অ্যামাউন্ট অফ হিট প্রবেশ করাবো অথবা সার্টেন অ্যামাউন্ট অফ হিট বের হয়ে আসবে। তাহলে যখন নির্দিষ্ট পরিমাণ তাপ সিস্টেমে প্রবেশ করবে তখন ডিকিউ পজিটিভ। যদি সিস্টেম থেকে নির্দিষ্ট পরিমাণ তাপ বের হয়ে যায় তাহলে ডিকিউ নেগেটিভ হবে। একইভাবে ডিইউ পজিটিভ হতে পারে কখন? যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। ডিইউ নেগেটিভ হতে পারে কখন? যখন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস। তাহলে এইবার আমরা চলে আসি, এই পর্যন্ত আমরা যা শিখলাম এই টপিক থেকে আমাদের মনোযোগের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ হচ্ছে বিভিন্ন টার্ম কখন ধনাত্মক কখন ঋণাত্মক হচ্ছে ভালোভাবে বুঝতে শেখা। কারণ গাণিতিক সমস্যাগুলি যখন সমাধান করতে যাব তখন এই বিষয়গুলি খুবই। এবার আসি তাহলে আমাদের নেক্সট একটি বিষয় অভ্যন্তরীণ শক্তি। তাহলে তাপগতিবিদ্যায় অর্থাৎ কোনো গতীয় ব্যবস্থার ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি এটাকে আমরা আসলে কিভাবে বিবেচনা করব? তাহলে এই অভ্যন্তরীণ শক্তি বিবেচনা করা হয় মলিকুলার অথবা অ্যাটমিক লেভেলের জন্য। তাহলে এবার আমরা দেখি তাপগতিবিদ্যায় গ্যাসের অণু-পরমাণুর এই অভ্যন্তরীণ শক্তিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট। আমরা বলে থাকি গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কম্পনজনিত শক্তি, যা কিনা তাপমাত্রা নির্ভর। এবং এখানে আরো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে গতিশক্তি কত প্রকারের হতে পারে? দুই প্রকার, একটি রৈখিক আর একটি কৌণ। তাহলে এবার আসি আমরা যে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে স্থিতিশক্তি শূন্য। তাহলে স্থিতিশক্তি যদি শূন্য হয় তাহলে কি হবে? তাহলে আগের যে ফর্মুলা সেই ফর্মুলার মধ্যে আমরা খেয়াল করতে পারি এই স্থিতিশক্তি আলটিমেটলি 0 হয়ে যাবে। আর তাহলে থাকলো কি কম্পনজনিত শক্তি, যেহেতু উচ্চ তাপমাত্রা নির্ভর সেহেতু গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আমরা বিবেচনা করব গতিশক্তি হিসেবে এবং যা কিনা গ্যাসের মোট শক্তি হিসেবে বিবেচিত। সো অভ্যন্তরীণ শক্তিকে আমরা প্রকাশ করি ক্যাপিটাল ইউ দ্বারা, গতিশক্তিকে কাইনেটিক এনার্জি আর গ্যাসের মোট শক্তিকে। সো we can establish this relationship among internal energy, kinetic energy and also total energy.
ওকে, তাহলে একটি তাপগতীয় অবস্থায় প্রথমে 80 জুল তাপ প্রবেশ করে এবং 20 জুল কাজ সম্পন্ন হয়। নেক্সট হচ্ছে সিস্টেম থেকে 65 জুল তাপ বের হয়ে যায় এবং সিস্টেমের উপর এত জুল কাজ সম্পন্ন হয়। তাহলে আমাদেরকে বলা হলো যে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির মোট পরিবর্তন কত, এটা আমাদেরকে বের করতে হবে। সো এখানে আমরা যেহেতু আমরা প্লাগ বোর্ড ইউজ করব না, সেখানে যতটা পারি আমাদের মতো করে একটু শেখার চেষ্টা করব। সো 80 জুল তাপ প্রবেশ করে, সো দিস ইজ dq, কিন্তু সিনারিও দুইটা, তাহলে এটাকে আমরা বলতে পারি dq1, সো দিস ইজ পজিটিভ এবং এত জুল কাজ সম্পন্ন হয়, সো এটা হচ্ছে হলো dw1, সো এটাও পজিটিভ। সিস্টেম থেকে 65 জুল তাপ বের হয়ে যায়, তার মানে এই টার্মটা হচ্ছে মাইনাস dq2। তারপর হচ্ছে সিস্টেমের উপর কি পরিমাণ কাজ সম্পন্ন হলো, আমরা এখানে যদি বলি মাইনাস dw2, তাহলে আমাদেরকে বলছে অভ্যন্তরীণ শক্তির মোট পরিবর্তন কত। তার মানে আমাদের বের করতে বলা হয়েছে কি, বের করতে বলা হয়েছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো এটাকে আমরা প্রকাশ করব du, সো du সমান সমান কত, এইটা আমরা বের করব। তাহলে আমাদেরকে দুইটা সিচুয়েশন বিবেচনায় নিতে হবে। তাহলে আমরা যদি বলি কেস 1, প্রথম ক্ষেত্রে কেস 1, তাহলে কেস 1 এর ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন du1, তাহলে এটা সমান কত, তাহলে আমাদের বেসিক ফর্মুলা জানা আছে, dq সমান সমান du প্লাস dw, সো দিস ইজ আওয়ার বেস ফর্মুলা। তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করি du সমান সমান dq মাইনাস dw, তাহলে আমরা যদি প্রথম ক্ষেত্রে দেখি du1 সমান সমান কি হবে, dq1 minus dw1, so this is equal to, so dq1, so এখানে আমরা 1 দিই, dq1 সমান সমান this value, so 80 minus dw1 হচ্ছে 20, so this is equal to 60। তো প্রথম ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 60 জুল। কেস 2 এর ক্ষেত্রে আমরা দেখব du2 সমান সমান, so dq2 minus dw2, তাহলে আমরা যদি একটু খেয়াল করি মাইনাস dq2 সমান সমান কি 65, সো dq2 সমান সমান কি লিখতে পারি, dq2 সমান সমান মাইনাস 65, আবার মাইনাস dw2 সমান কত, সো আমরা একবারেই এখানে চিন্তা করতে পারি মাইনাস dw2, so this is equal to 14, so this is equal to plus 14, ওকে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, মাইনাস 51 জুল। তাহলে এবার আসি আমরা অভ্যন্তরীণ শক্তির মোট পরিবর্তন কত। তাহলে মোট পরিবর্তন আমরা কিভাবে পাবো, du সমান সমান du1 plus du2, so this is equal to, so du1 is equal to 60, this is minus 51, so after all we will get 9 joule। তাহলে এই প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির মোট পরিবর্তন আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি। ওকে,
আমরা সেম প্রবলেম আমরা যদি একটা চিত্র রেখে বোঝার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমাদের প্রথমে বুঝতে হবে এই অ্যারোগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। সো সেম জিনিস আমরা যদি একটু ভিজুয়ালাইজ করে যদি আমরা বোঝার চেষ্টা করি। সো এখানে সার্টেন অ্যামাউন্ট অফ হিট প্রবেশ করলো, সার্টেন অ্যামাউন্ট অফ হিট বেরিয়ে গেল, আর এই অংশ দ্বারা আমরা বুঝবো যে ওভারঅল সিস্টেমে তাপের পরিমাণ কত। তাহলে আমাদের প্রবলেম অনুসারে ইনিশিয়ালি কি পরিমাণ তাপ প্রবেশ করছিল সিস্টেমে? প্রথমে হচ্ছিল 80 জুল, আর কতটুকু বের হয়ে গেছিল? 65 জুল। তার মানে হলো, সো দিস ইজ ইকুয়াল টু here 80 জুল তাপ প্রবেশ করলো, সো দিস ইজ ইকুয়াল টু 80 জুল। আর কি পরিমাণ বেরিয়ে গেল? 65, তার মানে বের হয়ে যাচ্ছে, তার মানে নেগেটিভ 65। তাহলে এই প্রক্রিয়ায় আফটার অল কি পরিমাণ তাপ সিস্টেমে থাকলো? এই পরিমাণ প্রবেশ করলো, এই পরিমাণ বের হয়ে গেল, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ সিস্টেমে রয়ে যাবে। সো দিস ইজ ইকুয়াল টু 15 জুল। সো এবার আসি আমরা এদিক থেকে যখন কাজের কথা বিবেচনা করব, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, দিস ইজ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে এবার যদি আসি DW আর DW1 DW2, so work done by the system 20, work done on the system DW2 minus 14, তাহলে work done by the system, that means এই অ্যারো দ্বারা আমরা বোঝাচ্ছি। সো এটা হচ্ছিল 20 জুল, আর work done on the system এটা হচ্ছে নেগেটিভ 14 জুল। সো আফটার অল কতটুকু কাজ হচ্ছে? সো 20 মাইনাস হচ্ছিল 14, তেমন হচ্ছিল 6 জুল। তাহলে এবার যদি আমরা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এখান থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সো ডিইউ সমান সমান কি? ডিকিউ মাইনাস ডিডব্লিউ। সো ডিকিউ সমান সমান 15 ইজ ইকুয়াল টু মাইনাস হচ্ছে ডিডব্লিউ, সো এখান থেকে আমরা পেয়ে যাব 9। সো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ে যে আমরা একই প্রবলেম দুইভাবে সলভ করতে পারি। ওকে, নেক্সট আসি আমরা আমাদের দ্বিতীয় টপিক। ওকে, নেক্সট টপিক হলো আমাদের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ, গতীয় অবস্থার স্বাধীনতার মাত্রা, আমরা এটাকে লিখি ডিগ্রি অফ ফ্রিডম, প্রকাশ করি স্মল এফ দ্বারা, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। সো মোলার আপেক্ষিক তাপকে আমরা প্রকাশ করি সিবি দ্বারা। তাহলে এখানে আমরা একটু খেয়াল করি স্বাধীনতার মাত্রা সাধারণত কতভাবে গ্যাস অণু অথবা পরমাণুর মোশন হতে পারে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা দেয়। সো এখানে আমরা এতটুকু এইভাবে বোঝার চেষ্টা করব। নিচের ছক অনুসারে ভিন্ন ভিন্ন গ্যাস অণুর স্বাধীনতার মাত্রাও ভিন্ন। ধরন, তাহলে গ্যাসের ধরন এটা এক পরমাণু হতে পারে, দ্বিপরমাণু হতে পারে, তিন পরমাণু, অথবা এটাকেই আমরা এই লেভেলের জন্য এইভাবে সাধারণত বোঝানোর চেষ্টা করি পলিঅ্যাটমিক মলিকুল। সো উদাহরণ আমরা এগুলো দেখলাম। তারপর দ্বিপরমাণুকের ক্ষেত্রে অক্সিজেন, নাইট্রোজেন, আর তিন পরমাণুকের ক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড আর হচ্ছিল পানি। তাহলে এবার আসি আমরা এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 5, তিন পরমাণু গ্যাসের ক্ষেত্রে 6। কিন্তু মনে রাখতে হবে তিন পরমাণু গ্যাসের ওরিয়েন্টেশন অথবা অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে কেমন? নন লিনিয়ার, মানে সরল রৈখিক যদি না হয় তাহলে ডিগ্রি অফ ফ্রিডম 6। এখানে আমরা দুইটা নোট দিয়ে রাখছি যে তিন পরমাণু গ্যাস যদি লিনিয়ার হয়, কেমন হয়? লিনিয়ার অথবা রৈখিক, তাহলে স্বাধীনতার মাত্রা কত হবে? 6 এর জায়গায় 7 হবে। এবং আরো একটা বিষয়, সেটা হলো সাধারণ তাপমাত্রাতে কম্পনজনিত স্বাধীনতার মাত্রা বিবেচনায় নেওয়া হয় না। অতি উচ্চ তাপমাত্রায় এই
কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম বিবেচনায় নেওয়া হয়। আচ্ছা, এবার আসি আমরা গ্যাসের ধরন অনুসারে এক অণুর অভ্যন্তরীণ শক্তি বলি অথবা গতিশক্তি বলি অথবা মোট শক্তি সেটা কত এবং এক মোলের জন্য কত হবে। তাহলে প্রথমে আমরা একটু খেয়াল করি। সো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি 3/2 কেটি, আর এক মোলের জন্য 3/2 কেটি ইন্টু হচ্ছিল এন সাবস্ক্রিপ্ট এ। তার মানে এটাকে আমরা সবাই জানি অ্যাভোগাড্রো সংখ্যাকে এইভাবে প্রকাশ করা হয়। দ্বিপরমাণু ক্ষেত্রে কত? 5/2 কেটি। সো এক মোলের জন্য 5/2 কেটি ইন্টু এন এ। তিন পরমাণুকের ক্ষেত্রে এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এবার আসি আমরা, এখানে আমাদের একটু মনে রাখতে হবে যে এন এ সমান অ্যাভোগাড্রো সংখ্যা আর কে সমান সমান হচ্ছে বোলসমান ধ্রুবক। অভ্যন্তরীণ শক্তি যখন স্বাধীনতার মাত্রার সাহায্যে প্রকাশ করা হয় তখন কিভাবে লেখা যাবে? 3/2 কেটি, 5/2 কেটি, 6/2 কেটি। তাহলে 3, 5, 6 মানে এই টার্মগুলো আসলে কি ডিগ্রি অফ ফ্রিডমকে রিপ্রেজেন্ট করে। সো আমরা কমন টার্ম হিসেবে কি লিখতে পারি? 3 এর পরিবর্তে 5 এর পরিবর্তে 6 এর পরিবর্তে f দ্বারা রিপ্লেস করে দিতে পারি। সো f/2 কেটি, আর এক মোলের জন্য আমাদের আসলো এই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটাও আবার আমাদের জানা আছে কে আর এন এ, এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আর। তাহলে f/2 RT। এবার আসি এন মোলের জন্য অভ্যন্তরীণ শক্তি কত? তাহলে এটাকে আমরা প্রকাশ করলাম ইউ দ্বারা। তো এন মোলের জন্য আমরা স্মল এন টার্মটাকে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল টি, আমাদের সেই পরম তাপমাত্রা কেলভিন স্কেলে, তাহলে কি হবে? ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুসারে আমরা এভাবে লিখব, তারপর আমরা ডিফারেন্সিয়েশন করব, করে আমরা ডিইউ সমান সমান n/2 এফ আর ডিটি এভাবে লিখতে পারি। আশা করি আমরা এগুলো সবাই পারি। সো এরপরে আমরা জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখব। সো এন কে আলাদা রাখবো, f/2 আর ডিটি। সো এটাকে আমরা বললাম নাম্বার 1 ইকুয়েশন। এবার আসি আমরা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এটাকে প্রকাশ করব সিভি। সিভি সমান কি? ডিইউ বাই এন ডিটি। তাহলে এটা আমরা কিন্তু অফলাইনে যখন ক্লাস করছি তখন এগুলো আমরা ইন ডিটেলস আমরা আলোচনা করছি। তাহলে এবার এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিব, ডিইউ সমান সমান এনসিবি ডিটি। এটাকে আমরা দিয়ে রাখলাম নাম্বার 2 ইকুয়েশন। তাহলে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা পাশাপাশি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবার যদি আমরা 1 আর 2 এই দুইটি ইকুয়েশনের দিকে তাকাই তাহলে আমরা কি করতে পারি? সো বাম পাশে আমাদের কি ডিইউ ডিইউ, ডান পাশে কি আছে এই ডিটি আর এই ডিটি। তাহলে নিশ্চয়ই কি এই এন একই। তাহলে থাকলো কি? থাকলো হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে থাকলো f/2 r আর 2 নাম্বার ইকুয়েশনে থাকলো সিবি। তাহলে নিশ্চয়ই এই সিবি সমান সমান f/2 r। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন। তাহলে এইভাবে আমরা কি করলাম? একটা রিলেশনশিপ এস্টাবলিশ করলাম। ওকে, তাহলে এবার আসি আমরা সিপি সমান তাহলে কি হবে? তাহলে সিপি সমান কি? সিপি সমান আমাদের জানা আছে। তাহলে এটা আমরা করতে পারি। আমি এখানে আর করব না, কারণ মানে তুমি যখন লেকচারটা দেখবে অথবা শুনবে সাথে সাথে খাতা কলম ইউজ করবে এবং এখনই করবে, তাহলে তোমার জন্য এটা সুবিধাজনক। সো গামা সমান কত? সো গামা যদি আমরা একটু খেয়াল করি, গামা সমান সমান আমাদের জানা আছে সিপি ডিভাইডেড বাই সিবি। তাহলে সিপি কেও আমরা কি ইন টার্মস অফ সেই এফ সাহায্যে প্রকাশ করব, সিবি কে আমরা এফ এর সাহায্যে প্রকাশ করছি, করে আমরা গামা সমান বের করব। এবং গামা বের করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে এফ এর মান কত হবে। এটা ডিপেন্ড করবে 1 অ্যাটমিক গ্যাসের কথা চিন্তা করব নাকি 2 পরমাণু বিশিষ্ট গ্যাসের কথা চিন্তা করব নাকি 3 পরমাণু বিশিষ্ট গ্যাসের কথা চিন্তা করব। তো এগুলো আমরা এইভাবে বের করতে পারি। So please try to find out the value of above two terms. So it will be better for you.
ওকে, এরপরে আসি 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেমে আমাদেরকে যেটা বলা হচ্ছে 1 মোল অক্সিজেন গ্যাসকে সমায়তনিক প্রক্রিয়ায় 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 125 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলে উপরোক্ত প্রক্রিয়ার জন্য আমরা DW বের করব, DU বের করব, DQ বের করব। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে কি DW। সো DW, সো প্রসেসটা যেহেতু সম আয়তনিক, প্রসেসটা যেহেতু ওকে, আমি যদি এখানে একটু লিখি সম আয়তনিক, তাহলে সম আয়তনিক প্রক্রিয়ার ক্ষেত্রে DW, তার মানে আমাদের জানা আছে P DV। সমায়তনিক প্রক্রিয়ার জন্য এই DV টার্মটা কত হবে? 0। সো দিস ইজ ইকুয়াল টু 0। সো DW সমান কত? 0। সো 1 নাম্বার অপশন কিন্তু আমাদের বের হয়ে গেল। এরপর আসি 2 নম্বর অপশন। এখানে বলা হচ্ছে কি 2 নম্বর অপশন বলা হচ্ছে DU। সো DU সমান সমান, একটু আগে আমরা কি করছি, ফর্মুলা এস্টাবলিশ করছি। DU সমান সমান কি N CV TT। এইখানে আমাদের একটু খেয়াল করতে হবে, CV সমান তো আমরা জানি। সো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। সো আমরা বোর্ড যেহেতু ইউজ করি না, সো 1 মোল তার মানে কি ইট রিপ্রেজেন্ট N। সো N সমান সমান আমরা বলতে পারি 1। সো গিভেন, ওকে, কেন আমরা করতে পারি গিভেন N সমান 1। তারপর হচ্ছে কি, তাহলে N সমান 1 কোন গ্যাস? অক্সিজেন গ্যাস। তাহলে এটা হচ্ছে কি ডায়াটমিক মলিকুল। তাহলে ডায়াটমিক মলিকুলের জন্য F, সো এটা আমাদের জানা আছে কত? 5। তারপর হচ্ছিল টেম্পারেচার, কত থেকে কততে গেল? 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 125 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পরিবর্তন কত? সো তাপমাত্রার পরিবর্তন এখানে আমরা কি কেলভিন স্কেলে বিবেচনা করব। সো কেলভিন স্কেলে বিবেচনা করলে সো ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছিল 100 কেলভিন। সো তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে আমরা যদি প্রকাশ করি তাহলেও যত হবে, আর কেলভিন স্কেলে প্রকাশ করলেও একই হবে। তাহলে এইবার আসি আমরা এইখানে N সমান কত? 1। CV মানে কি আমরা পেয়ে গেছি F/2 আর হচ্ছে R, তার সাথে হচ্ছে কত? DT। সো R সমান আমরা ভ্যালু লিখতে পারি 8 পয়েন্ট, জানা আছে আমাদের 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, তাহলে এই ভ্যালুগুলো আমরা কি করব, এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা ফাইনাল রেজাল্ট পাবো। সো এটা 1, এটা 5/2, তারপর হচ্ছিল R সমান কত? 8.314 আর DT সমান সমান 100। সো এটা যদি হয় আমরা পেয়ে যাব, একটা ভ্যালু পেয়ে যাব। আশা করি তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে এটা পাবে। এটা করলে আমরা পেয়ে যাব 2077.5 জুল। ওকে, এবার আসি আমরা 3 নম্বর অপশন। 3 নম্বর অপশনে আমাদের কি করতে হবে? DQ সমান বের করতে হবে। সো সমায়তনিক প্রক্রিয়ায় সো DW সমান 0, তাহলে DQ সমান সমান DU প্লাস DW। সো DW তো আগেই আমরা বুঝে গেছি 0, তাহলে থাকবে কত? DU। আর DU সমান কত পেয়েছে? সেম জিনিস,
তাহলে ডিকিউ সমান হয়ে যাবে 2077.50। সো এইভাবে আমরা যে ফর্মুলা আমরা এস্টাবলিশ করছিলাম সেগুলোকে ইউজ করেও আমরা এই ধরনের প্রবলেম প্রমিনেন্টলি সলভ করতে পারি। ওকে, এবার আসি আমরা 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম আমাদের এটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা। আমরা একটু অ্যানালাইটিক্যালি চিন্তা করব, তারপর নিজেরা করার চেষ্টা করব। আশা করি আমরা করতে পারবো। ওকে, এখানে তাহলে এবার কি হলো, তাহলে এখানে বলা হলো নিচের চাপ আয়তন ডায়াগ্রামটি 1 মোল দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হলে ভিন্ন ভিন্ন পথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সম্পর্কে নিচের কোনটি সত্য। ওকে, তাহলে এখানে অপশন দেওয়া আছে। আমরা সেম প্রবলেম আমরা যদি একটু মাল্টিপল চয়েস কোশ্চেন হিসেবে যদি খেয়াল করি, সো 4টা অপশন দেওয়া আছে, এর মধ্যে আমাদেরকে দেখতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে দ্বিপরমাণু গ্যাস, তাহলে গিভেন n সমান কত, n সমান 1। তারপর হচ্ছিল দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে f সমান কত, 5। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিফারেন্ট সিনারিওর জন্য আমাদেরকে বের করতে বলছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমরা প্রথমে খেয়াল করব একটু এখানে দেখে নিই। তাহলে এখানে কি হলো, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্রথম হচ্ছে কত, ডিইউ এবি সি এ। তাহলে আমরা যদি কয়ের কথা চিন্তা করি, অপশন ক, তাহলে ডিইউ এবি সি এ, তাহলে এটা সমান কত হয়, তাহলে আমরা আমাদের নিয়ম অনুসারে যদি করি, তাহলে ডিইউ এবি সি এ, তাহলে ডিইউ এর ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছিল এন সিভি ডিটি। তাহলে একটা থার্মোডাইনামিক সিস্টেম, তাহলে আমরা পরে তো শিখবো আরো সুন্দর করে, একটা কার্যকারী বস্তু সে এ থেকে বি হয়ে সি হয়ে আবার কি এতে ফিরে আসলো, তাহলে সে যেখান থেকে যাত্রা শুরু করলো সে সেখানেই ফিরে আসলো। তাহলে টেম্পারেচারের পরিবর্তন, তাহলে এই সিনারিওর জন্য টেম্পারেচারের পরিবর্তন কত, সে যেখান থেকে যাত্রা শুরু করছে আবার ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে এখানে ফিরে আসলো। সো ডিটি সমান হচ্ছে হলো 0। সো এখান থেকে আমরা নিশ্চয়ই বুঝে যাই এটা সমান 0। তাহলে ডিইউ এবি সি এ সমান যে 50R লেখা, is it true or false, is it correct or not correct, so this is wrong, so এটাকে আমরা ক্রস দিলাম। অপশন খ, হতে খেয়াল করি ডিইউ সি এ, তাহলে এখানে আমরা কি করব, ডিইউ এখানে আমরা সি এ, তাহলে এইখানে আমরা যেটা করতে পারি একইভাবে চিন্তা করব এন সিবি ডিটি। তাহলে সি এর ক্ষেত্রে তার মানে কি, তার মানে হচ্ছিল সেই ওয়ার্কিং ম্যাটেরিয়াল কার্যকারী বস্তুটা সি থেকে এতে আসলো, সি থেকে এতে আসার জন্য সিতে টেম্পারেচার কত 600 কেলভিন আর এতে টেম্পারেচার কত 400 কেলভিন। তাহলে এখানে টেম্পারেচারের পরিবর্তন কত, এখানে টেম্পারেচারের পরিবর্তন, তাহলে এন সমান 1 লিখবো, এখানে লিখবো সিবি সমান কত 5/2। ইজ ইট ক্লিয়ার অর নট, কারণ এফ সমান তো 5, f/2 আর তার সাথে হচ্ছিল ডিটি সি থেকে এ, সো 600 কেলভিন থেকে 400 কেলভিন আসা হলো, তাহলে টেম্পারেচারের পরিবর্তন কত, সো বেশি থেকে কম, তার মানে কি, তার মানে হচ্ছিল -200 কেলভিন। আমরা একক এখানে নাইবা লিখলাম, তাহলে কি হবে, তাহলে এখানে হবে, সো এটা চলে যাবে, সো -100, সো -500 আর, কিন্তু এখানে দেওয়া আছে কি ডিইউ সি এর সমান সমান এটা, তার মানে কি দিস ইজ অলসো রং।
তাহলে নেক্সট আসি আমরা ডিইউ এবি। তাহলে অপশন গ এর জন্য এবি, তার মানে কি, তাহলে এই প্রক্রিয়ায় 400 কেলভিন থেকে 800 কেলভিনে গেল। তাহলে একটু খেয়াল করি, তাহলে এখানে কিন্তু টেম্পারেচারের পরিবর্তন হলো কিন্তু এটা ইনক্রিজ হলো। তাহলে এবার আমরা একইভাবে কি করব, ডিইউ এবি এটা সমান কি, একই ফর্মুলা 1 ইন্টু 5/2 তার সাথে আর এর সাথে ডিটি। সো ডিটি হচ্ছে এখানে কত, 400 থেকে 800, তার মানে ডিটি হচ্ছিল প্লাস 400। তাহলে এখানে কত থাকবে, 200। তাহলে এটা হবে কত, 1000 আর। তাহলে এইখানে দেওয়া আছে কি 350 আর। Is it right or wrong? Obviously wrong. So this is also cross. So obviously যেটা বাকি থাকবে this is right answer, but আমরা এটা চেক করব। তাহলে হবে কি, তাহলে প্রবলেম সলভ করার সময় আমার কনফিডেন্স বাড়বে। তাহলে গতে যেটা আছে, গতে আমরা কি করব, ডিইউ বিসি সেটা সমান কত, বি থেকে সি। সো টেম্পারেচারের পরিবর্তন 800 কেলভিন থেকে 600 কেলভিন। সো টেম্পারেচারের পরিবর্তন পজিটিভ, তার মানে এখানে সেই 1 ইন্টু 5/2, 800 থেকে 600, সরি, তার মানে কমে গেল, তার মানে হচ্ছিল -200। সেটা করলে আমরা ফাইনালি কত পেয়ে যাব, মাইনাস, এখানে একটা আর আছে, -500। সেখানে ডিইউ বিসি সমান এটাই দেওয়া। সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো এগুলো সব ক্রস, সো দিস ইজ দ্য সলভ করতে পারি। ওকে, লাস্ট প্রবলেম। তাহলে লাস্ট প্রবলেম হচ্ছে কি, যে আমরা একটা পিভি ডায়াগ্রাম দিলাম। সো পিভি ডায়াগ্রাম দিয়ে আমরা বললাম যে একটা থার্মোডাইনামিক সিস্টেম সে কি করলো, আমরা বললাম এখান থেকে যাত্রা শুরু করলো, এ থেকে যাত্রা শুরু করলো, ধরলাম আমরা এ থেকে বি তে আসলো এই পথে, 1 নাম্বার পথ, 2 নাম্বার পথ, এটাকে আমরা দিলাম সি, তারপর এটাকে আমরা দিলাম ডি, এটাকে নাম দিলাম। তাহলে কি হলো, একটা কার্যকারী বস্তু সে ওয়ার্কিং ম্যাটেরিয়াল এ থেকে ডিফারেন্ট পথে ডিফারেন্ট অবস্থানে আসলো। তাহলে এখন আমাদেরকে বলতে হবে যে এই 1 নাম্বার প্রসেসটা কি প্রসেস, 2 নাম্বারটা কি প্রসেস, 3 নাম্বারটা কি প্রসেস, 4 নাম্বারটা কি। তাহলে আমরা যদি 1 নাম্বারের কথা চিন্তা করি, তাহলে এটার সলিউশন হচ্ছে কি, ওকে, সলিউশন না দিয়ে আমরা এটাকে, তাহলে কি হবে, অ্যান্সার হলো, তাহলে 1 নাম্বার প্রসেসের জন্য, 1 নাম্বার প্রসেসের জন্য তাহলে এ থেকে বি তে আসলো, হোয়াট আর হ্যাপেনিং হিয়ার, পি চেঞ্জ হচ্ছে কিন্তু আয়তন ইট রিমেইনস সেম। তার মানে 1 নাম্বার হচ্ছে সম আয়তনিক প্রক্রিয়া, সম আয়তনিক প্রক্রিয়া। 2 নাম্বার হচ্ছে কি এ থেকে সি। সো 2 নম্বরে আমরা কি করতে পারি, 2 নম্বরের জন্য আমরা এ থেকে সি, তার মানে এখানে কি হলো, চাপ ইট রিমেইনস সেম কিন্তু আয়তন পরিবর্তন হচ্ছে, তার মানে এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। সো এটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়া। তারপর 3 নম্বর আসি, 3 আর 4 একটু যদি খেয়াল করি। সো ফার্স্ট লেকচার অথবা আমরা অফলাইনে শ্রেণীকক্ষে যতটুকু শিখছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম যে 3 আর 4 দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, ঢালে ডিফারেন্স। তাহলে এটার মধ্যে কোনটার ঢাল বেশি, 3 অথবা 4-এর মধ্যে, 3 এবং 4-এর মধ্যে কোনটার ঢাল বেশি। সো আমরা ক্লাসে কিন্তু এগুলো আরো ইন ডিটেলস মানে বুঝিয়েছিলাম, আশা করি তোমরা
আর সেটা বুঝে থাকবে, অথবা যদি না বুঝে থাকো এখনই তুমি প্রিভিয়াস লেকচারটা মানে দেখো, দেখলে তুমি রিকল করতে পারবে। তাহলে 3 এবং 4, তাহলে এটার মধ্যে এই 4 নম্বরটার ক্ষেত্রে ঢাল 3 নম্বরের ক্ষেত্রে কম। তাহলে 3 হলো, তাহলে কার ঢাল বেশি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ঢাল বেশি হয়। সমউষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কত গুণন? গামা গুণন। সো 3 নম্বর হচ্ছিল রুদ্ধতাপীয়, আর 4 নম্বর হচ্ছিল 4 নম্বর হচ্ছে সমউষ্ণ। সো এইভাবে আমরা যতটুকু শিখলাম, কম শিখছি, কিন্তু যতটুকু শিখলাম যদি আমরা একটু প্রমিনেন্ট ওয়েতে বোঝার চেষ্টা করি ডায়নামিক্যালি, তাহলে যে কোনো প্রবলেম আসলে আমরা কি সলভ করতে পারি। তাহলে তোমাদের জন্য এখানে হোম টাস্ক হিসেবে প্রবলেম 1 আছে, এটা করবে। তারপর হোম টাস্ক হিসেবে 2 নম্বর আছে, এটাও করবে। তো এভাবে আমরা প্রসিড করব। তো আমরা যদি নেক্সট লেকচার যদি আবার এখানে অনলাইনে যদি আবার আসি, তাহলে আমরা কি কি বিষয় পড়ব। সো এগুলো আমি এই জন্য দিয়ে দিচ্ছি, যদি আমি আবার যখন এই লেকচারটা মানে থার্ড লেকচার যখন দেখতে বসবো, তাহলে আমি পড়াবো এগুলো। সো সবাইকে অনুরোধ করব যে আমি লেকচার শোনার আগে আমি যদি একটু রিডিং পড়ে আসি অথবা বইটা দেখে আসি, তাহলে আমাদের সত্যিই উপকার হবে। আমি যখন পড়াবো তখন আমার বুঝতে সুবিধা হবে, এবং আমি আসলে ধীরে ধীরে বিষয়গুলো ভালো মতো অনুধাবন করতে পারবো। সো এখানে আমি ডিফারেন্ট প্রক্রিয়ায় কি করব, কাজকে ক্যালকুলেশন করব, তারপর এই রিলেটেড প্রবলেমই আসলে সলভ করব। তারপর যদি সময় থাকে তাহলে দ্বিতীয় সূত্র সম্পর্কে শুরু করব, আর বাসার কিছু কাজ। ওকে, সো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক। সো থ্যাঙ্কস টু all of you.